নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক সৌরভ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, সেন্সর। মেট্রোতে বেশ চাপাচাপি ভিড়। আজ সুপ্রতীক একটু আগে বেরিয়েছেন কলেজ থেকে। হঠাৎ করে শেষ বিকেলের ক্লাসটা মুলতবি হয়ে গেল। বেরোনোর সময় দোনোমনো ছিল, জানতেন যে এই ভিড়ের চক্করটা এড়ানো যাবে না। বেশ কিছু বেসরকারি ব্যাংক আর ফার্ম গজিয়েছে এ চত্বরে। তাদের একটা শিফটের ছুটি হয় ঠিক এই সময়টাতে। একটু দূরেই পুরনো একটা শো ভাঙারও সময় পিলপিল করে মেট্রোর কামরা বোঝাই হয়ে যায়। খেয়াল করে দেখেছেন সুপ্রতীক, তার স্টেশনে মোটামুটি 20-25 মিনিটের মতো মেয়াদ ওই স্রোতটার। পরপর গোটা চারেক ট্রেনেই রাশ ক্লিয়ার, তারপরে আবার হালকা। এই সময়টুকুর জন্য মেট্রোটা অ্যাভয়েডই করতে চান সুপ্রতীক। হয় একটু আগে ভাগে বেরিয়ে আসা, নয় কিছুটা দেরিতে। এই রকমই টার্গেট নিয়ে তিনি ফেরার মেট্রো ধরেন। অনেক সময় ইচ্ছে করেই 20 মিনিট কি আধ ঘন্টা দেরি করেন স্টাফ রুমে বসে বসে। টুকটাক লেখালেখি থাকলে ওইখানেই সারেন। নোটস তৈরি, খাতা দেখা, বইপত্র ঘাঁটা, মাঝে মাঝে টিভির টক শোয়ে ডাকে তাকে। সেসবের জন্যেও হোমওয়ার্ক করার দরকার পড়ে। সব মিলিয়ে সময় কাটানোর বিস্তর রাস্তা আছে। অনেক সময় হেড অব দ্য ডিপার্টমেন্টের কিউবিকলে গিয়ে আড্ডাও জমান। বর্তমান হেড ডিপ রিটায়ার করবেন শিগগিরই। তাদের এই বাংলা বিভাগের পরবর্তী হেড তিনিই, প্রফেসর সুপ্রতীক গুহ। কাজকর্মের ঘাতঘোত বুঝে নিতে হবে এবারে। সব মিলিয়ে দেরি হয়ে যায় বেশ। সন্ধে ঘনিয়ে আসে। তা হোক, মেট্রোর এই চূড়ান্ত ভিড়ের স্লটটা কেটে গেলে একটু ফাঁকায় ফাঁকায় বাড়ি ফেরা, এটাই পছন্দ সুপ্রতীকের। ঠেসাঠেসি ভিড়ে আর বগলের গন্ধ শুকতে শুকতে বড় বিরক্তিকর। সুপ্রতীক চিরকাল একটু ছোঁয়াচ বাঁচিয়ে চলা পছন্দ করেন। তার সফিস্টিকেশনে বাঁধে এই ঠেলা গোঁজা কাঁধ ঘষাঘষি। বিশেষত ধুতি পাঞ্জাবি পরা লোকের পক্ষে ভোগান্তিরও এক শেষ। আজই দুপুরে স্টাফরুমে এই ধুতি পাঞ্জাবি নিয়ে কথা হচ্ছিল। কলকাতা শহরে ধুতি পাঞ্জাবি পরা মানুষ ঠিক কতজন দেখা যায় রোজ? এই নিয়ে শুরু হলো সহকর্মীদের আলোচনা। সেখান থেকে সুবিধে অসুবিধে, ইকোনমির প্রশ্ন। সুপ্রতীক বলছিলেন, প্যান্টের চেয়ে ধুতি ইকোনমিক্যাল। একটা স্ট্যান্ডার্ড ট্রাউজারের পিস কিনে দর্জিকে দিয়ে বানাতে যা খরচ, তাতে 3টে স্ট্যান্ডার্ড ধুতি হয়। তাছাড়া ধুতি রোজ কেচে ধুয়ে পরা যায়। কথাটা তো এসেছে ধৌতি থেকেই। প্যান্টের সে সুবিধে নেই। ধুলো, কাদা, ঘাম সমেতি পড়ে যেতে হয় একটানা 3-4 দিন, কি তারও বেশি। অতএব ধুতি হাইজিনিকও বেশি। তখন পাশের চেয়ারের বিকাশ মল্লিক, যে ছোকরা সদ্য কলেজ সার্ভিস দিয়ে জয়েন করেছে, ফস করে বলে কি না, শিয়ালদা লাইনে ধুতি পরে ডেলি প্যাসেঞ্জারি করলে লোক নেমে যাবে প্ল্যাটফর্মে, কিন্তু ধুতি থেকে যাবে কামরায়। সেই নিয়ে একটু চাপা হাসাহাসি। চাপা কারণ বিষয়টা প্রফেসর গুহকে সরাসরি জড়িয়ে রয়েছে। আর কে না জানে, গুহ স্যার ভালগারিটি পছন্দ করেন না। সুপ্রতীক গুহকে যারা চেনে তারা তার রুচিরও খবর রাখে। তার টকটকে ফর্সা রং, রিজু আড়া, কালো ফ্রেমের চশমা, বুক পকেটে কলম গোজা খদ্দরের পাঞ্জাবি আর সরু পাড় ধুতি, কাঁধে শান্তিনিকেতনী ঝোলা আর পায়ে কালো স্ট্র্যাপ আটা চপ্পল। সব মিলিয়ে এমন একটা ইমেজ তৈরি হয়ে যায় তাৎক্ষণিকভাবেই, যেটা তার জীবনযাপনের বাকি অনুষঙ্গগুলোর সঙ্গেও একেবারে টায় টায় মিলে যায়। বাস্তবিকই সুপ্রতীক অতি সূক্ষ্ম ও মার্জিত রুচির মানুষ। তিনি সেই সংস্কৃতির শরিক যাকে সচরাচর রাবীন্দ্রিক বলে প্রশংসা করা হয়, কিংবা কটাক্ষ। তার অধ্যাপনার বিষয়টি রবীন্দ্র সাহিত্য বলেই, কিংবা তার স্ত্রী অরুন্ধতী দেবী একটি সঙ্গীত শিক্ষাকেন্দ্র চালান বলেই হয়তো তাদের চালচলন, বেশভূষা, জীবন নির্বাহে ওই স্ট্যাম্পটি লেগে গিয়েছে পাকাপাকিভাবে। হ্যাঁ, অরুন্ধতীরও পাট ভাঙা তাঁতের শাড়ি এবং খোঁপায় জুঁইয়ের মালা ট্রেডমার্ক। তাদের বাড়ির নাম দেহলি। তাদের বসার ঘরে যামিনী রায়, বুক র্যাকে ক্লাসিক্স এবং মিউজিক সিস্টেমে লো ভলিউমে সেতার। কাঠের বেড়া দেওয়া সুচর্চিত ফুলবাগান থেকে
শোয়ার ঘরের জানলার পর্দা পর্যন্ত। একই পরিশীলিত রুচির প্রবাহ। আর তাদের একমাত্র কন্যা রুচিরা যেন সেই প্রবাহেরই আর এক নাম। বাপ মায়ের গর্ব সে। না, পরীক্ষায় ফার্স্ট হওয়া হই গোছের কিছু নয়। এ গৌরবের কারণ ভিন্ন। ছোট্টবেলা থেকে ঠিক যেমনটি তৈরি করতে চেয়েছিলেন মেয়েকে, তাতে 100% সফল গুহ দম্পতি। আচারে আচরণে মূল্যবোধে সে এই পরিবারের সার্থক উত্তরসূরি। বরাবর এই সঠিক আপব্রিঙ্গিংয়ের দিকটাতে আন্তরিক নজর দিয়ে এসেছেন সুপ্রতীক আর অরুন্ধতী। সুস্থ রুচির বইপত্র, গান, নাটক, ফিল্ম এগিয়ে দিয়েছেন। নিয়ম করে বেড়াতে নিয়ে গেছেন জোড়াসাঁকো, শান্তিনিকেতনে। যথোচিত সহবত শেখানো হয়েছে। মৃদু গলায় কথা, নতমুখে হাঁটা, মারি না দেখিয়ে হাসি, ভোরে উঠে নাচ প্র্যাকটিস, কলেজ টিউশন সেরে তাড়াতাড়ি বাড়ি ফেরা, মেঘলা বিকেলে ছাদে উঠে গুনগুন, আমার দিন ফুরলো ব্যাকুল বাদল সাঁঝে। মাঝে মাঝে আজকের প্রজন্মের মেয়েদের হালচাল দেখে বিতৃষ্ণ বোধ করেন সুপ্রতীক। আর একই সঙ্গে নিজের কন্যাটির কথা ভেবে ততোধিক ফুলে ওঠে তার বুক। আজই এই ভিড় ঠাসা মেট্রোর কামরায় 4-5টা ছেলে মেয়ে যে কাণ্ডটা করছে, দেখতে দেখতে গাটা রিরি করছিল তার। বোধহয় সিনেমা হল ফেরত, কারণ ওই নিয়েই অনর্গল বকে চলেছে আর হেসে গড়িয়ে পড়ছে। মেয়ে দুটোর দিকে তো তাকাতেই পারছেন না প্রফেসর গুহ। জাস্ট হাফ প্যান্ট পরে রয়েছে একটা মেয়ে, তার উপরে টাইট গেঞ্জি। ইয়া ফর্সা থাই নিয়েও সংকোচ নেই, ফেটে পড়া বুক নিয়েও না। অন্যটি পড়েছে অতি খাটো কুর্তা একখানা, তারও ঊর্ধ্বদেশ ওড়নাবিহীন এবং উত্তাল। আর নিম্নাঙ্গে অবিকল চামড়ার রঙের সঙ্গে ম্যাচ করানো এমন আটোসাটো লেগিংস যে প্রথম দর্শনে উলঙ্গ মনে হয়। ওই অবস্থাতেই ছেলে বন্ধুদের সঙ্গে গা ঢলাঢলি করছে। আর চোখে কয়েকবার দেখে ঘেন্নায় সরে গেলেন সুপ্রতীক। ছি, এই পোশাকে বাড়ি থেকে বেরোতে দেয় যারা, সেই সব বাপ মারাই বা কেমন? প্রকৃত ভ্যালুজ রক্তে ঢোকাতে পারেনি, তাই এই দশা। রুচিরার মুখটা ভেসে উঠল সুপ্রতীকের চোখের সামনে। একই প্রজন্মের মেয়ে, কিন্তু যেন অন্য মেরুর বাসিন্দা। ভদ্র শালীন ভঙ্গিতে শাড়ি, নয়তো পরিপাটি ওড়নাসহ সালোয়ার কামিজ, এই তার বাইরে বেরোনোর বাঁধা পোশাক। বিনুনি চুল, শান্ত পানপাতার মতো মুখ, 2 টানা টানা ভ্রুয়ের মাঝখানে একটি টিপ ছাড়া আর অন্য কোনো প্রসাধনী লাগে না রুচিরার। তবু কি লক্ষ্মীশ্রী? এই আধা উলঙ্গিনীদের পাশে তাকে দেবী বলে মনে হবে। ঠেসে গুজে 7টা স্টেশন পার করে সুরঙ্গ থেকে বেরোলেন সুপ্রতীক। সন্ধে হয়, রাস্তার আলোগুলো জ্বলেছে সবে। এবারে তাকে যেতে হবে অটোর লাইনে। এপাশ ওপাশ দেখে নিয়ে রাস্তাটা পেরোতে যাবেন। কাঁধের ঝোলার মধ্যে ফোনটা আলোকের এই ঝর্ণাধারায় রিংটোনে বেজে উঠল। সুপ্রতীকের মোবাইলে অরুন্ধতী আর রুচিরা দুজনেরই আলাদা আলাদা কলার রিংটোন সেট করা আছে, যাতে ফোন বাজলেই বুঝতে পারা যায় কার কল। এটা অরুন্ধতীর। রাস্তা আর পেরোলেন না সুপ্রতীক। ফুটপাতে দাঁড়িয়েই কানে ঠেকালেন মোবাইল। তারপর ওই ফোন ধরা অবস্থাতেই তার মুখের মাংসপেশিগুলো বেঁকে চড়ে যেতে লাগলো। ভুরু দুটো ধনুক, চোখে আহত অবিশ্বাস, ঠোঁট রক্তশূন্য, বিমূঢ় ভাবটা কাটছেই না। ট্যাক্সি! বিকৃত গলায় চেঁচিয়ে উঠে ফুটপাত থেকে লাফিয়ে নামলেন অধ্যাপক গুহ। বিল উঠেছিল 177 টাকা। শহরের একদম উল্টো প্রান্তের গন্তব্য। ক্রসিং, জ্যাম সব নিয়ে বিস্তর সময় লেগে গেল। দরজা খুলতে খুলতেই বাঁ হাতে 2টো নোট ড্রাইভারের মুঠোয় খচমচ করে গুঁজে কোনো ক্রমে বললেন, রেখে দিন। তারপর বিভ্রান্তের মতো টলমল করতে করতে থানার গেটের সামনে পৌঁছলেন সুপ্রতীক। সন্ধে ঘন হয়েছে। স্ট্রিট লাইটের নিচে দাঁড়ানো একটা অবয়ব চোখে পড়ল। জলে ডোবা মানুষ যেন, এমনই ফ্যাকাশে নিরক্ত মুখ অরুন্ধতীর। ভর সন্ধেবেলা থানা থেকে তলব এলে ভদ্র সমাজের বাসিন্দাদের যা হওয়ার কথা, শরীরটা মূর্তির মতো স্থির। সুপ্রতীককে দেখেও দাঁড়িয়েই রইলেন চুপচাপ। শুধু কণ্ঠমণির কাজটা দুলে উঠল 2 বার। গেছলে ভিতরে? উত্তরে খুব মৃদু ঘাড় নাড়লেন অরুন্ধতী। প্রায় শোনাই যায় না এমন স্বরে বললেন, তোমার জন্য ওয়েট করছে। তুমি কিছু কথা টথা বলনি?
কি বলবো? তুমি এসে পড়েছ, তুমিই বলো যা বলার। আমি চোখ তুলে তাকাতে পারিনি। আমি বা কি বলবো, কি বলার আছে? সুপ্রতীকের ঘাড়টা ক্রমশ লটকে যাচ্ছে নিচের দিকে। অন্তত শুনো সবটুকু, আমার সামনে তো বলতেও পারছে না পুরোটা। শুনলেন সুপ্রতীক? ডিউটি অফিসার লোকটা মধ্যবয়সী, টাক মাথা, গলার আওয়াজখানা ভাঙা ভাঙা কর্কশ। সুপ্রতীক দেখেছেন পুলিশের এই নিচুতলার লোকজন চেষ্টা করেও মোলায়েম গলায় কথা বলতে পারে না, বোধহয় অভ্যাসটাই নষ্ট হয়ে যায়। তবু লোকটা শান্তভাবেই বলছিল, আর অধ্যাপক সুপ্রতীক গুহ শুনছিলেন। কানের পর্দা পুড়ে যাচ্ছিল তার শুনতে শুনতে। দেখুন স্যার, মানে প্রফেসর সাহেব, আপনাকে আমি চিনি। কাগজে ছবি ছাপা বেরোয় আপনার, টিভিতেও দেখেছি। কিছুদিন আগে কি একটা ফিল্মে বাজে সিন আছে বলে সেন্সর বোর্ড কাঁচি চালিয়ে দিয়েছিল যেন, সেই নিয়ে টিভি চ্যানেলে তক্ক হচ্ছিল খুব। আপনি তো তার মধ্যে হক কথাটা বলেছিলেন যে এই সব অপসংস্কৃতির এগেনস্টে সেন্সর সিস্টেম থাকাই দরকার, ঠিক কি না? হে হে। ঠোঁটের কোণে হালকা হাসি ঝুলিয়ে রেখে পুলিশ বলে, আপনি রেসপেক্টেড পারসন, আপনাকে যে থানায় ছুটে আসতে হলো তাও এইরকম গ্রাউন্ডে, আমারই মানে লজ্জা করছে, বুঝলেন? কিন্তু কাণ্ডটা দেখুন, যার লজ্জা হবার কথা সবচাইতে বেশি, তার অ্যাটিচিউডটা কিন্তু। 3 জোড়া চোখের দৃষ্টি ঘুরে গেল যার দিকে, সে তখন একটা কাঠের বেঞ্চে চুপ করে বসে রয়েছে। পরনে হালকা নীল কুর্তা সালোয়ার, বিনুনির প্রান্তে ম্যাচিং গার্ডার, কপালে নীল টিপ, কাঁধে জুটের কলকাতোলা ব্যাগ। মাথা কিন্তু নিচু নয়, খুব নিষ্পৃহ নিরাসক্ত, জগৎ সংসার থেকে বিবিক্ত, যেন কিছুটা অবহেলার ছলেই তাকিয়ে রয়েছে উল্টো দিকের দেওয়ালে। ক্যালেন্ডারের সিনারিতেই মগ্ন যেন বা। কয়েক ফুট দূরেই তার বাবা মা, সম্মানিত অধ্যাপক সুপ্রতীক আর সঙ্গীত শিক্ষয়িত্রী অরুন্ধতী যে অপরাধীর ভঙ্গিতে বসে রয়েছেন, সেই বিষয়ে তার ভ্রুক্ষেপই নেই। বরং তার থেকে 1.5 হাত তফাত রেখে যে আর একজন বসে রয়েছে ওই বেঞ্চে, তার দৃষ্টিটা মেঝের দিকেই। সুপ্রতীক অরুন্ধতী দুজনেই তাকে দেখেছেন ইতিপূর্বে। বার কয়েক এসেছে ছেলেটি তাদের বাড়িতে রুচিরার সঙ্গে দেখা করতে। বোধহয় জন্মদিনেও এসেছিল বন্ধুদের সঙ্গে, আর 2-1 একলা। কি যেন নাম? লম্বা লম্বা ঝাঁকড়া চুল, খোঁচা খোঁচা দাড়ি, ময়লা জিন্স আর টি শার্ট, কেমন যেন নেশাখোর টাইপের, নাকি নকশাল। পছন্দ করেননি তারা দুজনেই। মেয়েকে বলেওছিলেন, কী সব বন্ধু জোটাচ্ছিস বলতো, একই লেভেল। মেয়ে তর্ক করে না কোনোদিনও, ফ্যাকাশে হেসেছিল শুধু, কিছু বলেনি। অডাসিটিটা শুনবেন একবার? ডিউটি অফিসারের কথায় ঈষৎ চমকে সেদিকে ফিরলেন রুচিরার বাবা। মুখে চোখে তেতো ভাব ফুটিয়ে লোকটা বলতে থাকে, বাকি সবকটা কাপল থানায় আনার পরে হাতে পায়ে ধরেছে। এ মেয়ে একেবারে মাথা উঁচিয়ে রোয়াব নিয়ে বসে। কত ছেলে মেয়ে ভয়ে আসল নাম বলে না, ফলস নাম ঠিকানা লিখিয়ে একটা পেটি কেসের ফাইন দিয়ে পড়িমড়ি কেটে পড়ে। আর এ কী করলো জানেন? স্ট্রেট গড়গড়িয়ে সব আসল আসল ঠিকুজি কুলুজি বলে গ্যাট হয়ে বসে রইল। আপনার নামের আগে প্রফেসরটা অবধি বাদ দিল না, তাতেই তো আপনাকে স্পট করতে পারলাম আমি। তার উপরে আর কত বলবো স্যার, যখন ধমক দিয়ে শাসাচ্ছি, খবর দেব তোমার বাবা মাকে। সোজা চোখে চোখ রেখে কি বলছে জানেন? যা আপনার মর্জি। স্যাট স্যাট করে মোবাইল নম্বরও বলে দিল আপনাদের দুজনের। যে কেস করেছে তার জন্য লজ্জা নেই এক ফোঁটা। সুপ্রতীকের স্বরতন্ত্রীতে কে যেন করাত চালাচ্ছে। বলতে চাওয়া বাক্যগুলো মুখে উঠে আসার আগেই কেটে কুটে চাকলা হয়ে যাচ্ছে। কি বলবেন, কি জানতে চাইবেন? বাংলা ভাষার অধ্যাপক আজ বাংলা শব্দ খুঁজে পাচ্ছেন না। ওই লাফাঙ্গা ছোকরা, ওর সঙ্গে তাদের মেয়ে একসঙ্গে থানায় ধরে আনা। উফ, সবকটা টুকরো জোড়া দিলে কি দাঁড়াচ্ছে? অফিসার, অনেক চেষ্টায় বাংলার বদলে দ্বিধাগ্রস্ত ইংরাজিতেই অনুরোধটা করে ফেললেন অধ্যাপক। উড ইউ প্লিজ, আই মিন হোয়াট দ্য ইনসিডেন্ট ওয়াজ প্রিসাইজলি? টেবিলের কাছে পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে টেকো পুলিশটি একটু হাসল, যেন রগরের হাসি মনে হলো সুপ্রতীকের। একবার বেঞ্চে বসা ছেলে মেয়ে দুটির দিকে, আর একবার বাবা মায়ের দিকে। পর্যায়ক্রমে চাহনিটাকে ঘুরিয়ে এনে সেই খসখসে গলায় বলল,
প্রিসাইজ আর কি করব বলুন স্যার, আমাদের ঘরেও ছেলে মেয়ে আছে, বাপ মায়ের জ্বালা বুঝি। এই যে সব আজকালকার এরা এত স্বাধীনতা পাচ্ছে, বুঝলেন, অবাধ মেলামেশা, একসঙ্গে ঘোরাঘুরি, সিনেমা থিয়েটার, ছেলেতে মেয়েতে গলায় গলায়, এই করে করে আর লক্ষণ রেখা থাকছে না কিছু। ওই যে সেদিন টিভিতে আপনি বলছিলেন না, শুনেছি আমি, 100% রাইট কথা। এসব আমাদের দেশের জন্য নয়। ঠিক বলেছিলেন স্যার, আমেরিকাতেই ভালো। এখানে আমরা গুরুজনদের শাসনে বড় হয়েছি তো শিক্ষা সহবত পেয়েছি কিছু। চোখের সামনে কুকুর বেড়ালের মতো ফ্রি সেক্স কালচার সহ্য হয় না। অরুন্ধতী আর যেন বসে থাকতে পারছেন না। একটু অধীর এবং তীব্র হয়েই ছিটকে বেরোলো তার চেপে রাখা উৎকণ্ঠা। আহ অফিসার, এরা ঠিক কি অফেন্সটা করেছে সেটা বলুন প্লিজ। গম্ভীর হলো পুলিশের মুখ। 2 সেকেন্ড ঠান্ডা চোখে মেপে নিল অরুন্ধতীকে। তারপর সুপ্রতীকের দিকে তাকিয়ে বলল, আমরা মাঝে মাঝে পার্কে রেইড করি। ঝোপঝাড়ের আড়ালে ছেলে মেয়েদের নুইসেন্স বেড়ে গেছে খুব। আলো একটু কমে এলে তো কথাই নেই। আমাদের লোকেরা প্লেন ড্রেসে টহল মারতে মারতে খারাপ কেস দেখলেই তুলে নিয়ে গিয়ে গাড়িতে ওঠায়। আজও সেইভাবে এসেছে এক ঝাঁক। বলে লোকটা চোখের ইশারায় বেঞ্চির দিকে দেখালো। সুপ্রতীক শ্বাস চেপে বসে আছেন, মাথাটা পাহাড়ের মতো ভারী, আর বুঝি ধরে রাখা যাচ্ছে না। অরুন্ধতীও নিষ্পলক। টাক মাথা একটা মুখভঙ্গি করল দুজনের দিকে তাকিয়ে। তারপর খুব ক্যাজুয়ালি বলল, জানতে চাইছিলেন বলে খুলে বলছি, শুনুন। আপনাদের মেয়ে এবং এই ছোকরা, এরা যাকে বলে খুব অবস্থায় ধরা পড়েছে। মানে শুধু জাপটাজাপটি চুমাচুমি নয়, আরও। প্লিজ অফিসার। অরুন্ধতী যেন গুঙিয়ে উঠলেন এবারে। কেন, আপনি অফেন্সটা জানতেই তো চান? নিষ্ঠুর হাসি ঠিকরে বেরোলো হলদেটে দাঁতের ফাঁকে। টু বি প্রিসাইজ, আপনার মেয়ের সালোয়ারের দড়িটা বাঁধা ছিল না। ওয়েন আওয়ার মেন পিকড দেম আপ। ফেরার ট্যাক্সিতে একটাও কথা হয়নি, একটাও না। মেয়ে আর মা পিছনের সিটের 2 জানলায় দুজনে মুখ গুঁজে বাইরে তাকিয়েছিল। সামনের সিটের ধারে বাবা, মাথা নিচু। প্রথম শব্দটা ফাটল বসার ঘরের সামনে চটি ছাড়ার সময়। স্কাউন্ড্রেল! মার্জিত রাবীন্দ্রিক রুচি, সূক্ষ্ম স্যাটিসফ্যাকশন ভেসে গেল খড়কুটোর মতো। চটিটা ছুঁড়ে মারলেন অধ্যাপক। মেয়ের ডান কাঁধের কাছটা ছুঁয়ে সেটা গিয়ে পড়ল পেতলের ফুলদানির উপরে। রজনীগন্ধার ডাঁটি সমেত মেঝেতে গড়াগড়ি খেল। কি করছো কি? অরুন্ধতী দুদিকে দুহাত মেলে ধরে মাঝখানে দাঁড়ালেন। সুপ্রতীক উন্মাদের মতো চেঁচাচ্ছেন, এই মেয়ের জন্ম দিয়েছ, এই মানুষ করলে এতদিন ধরে, এই দিন দেখতে হবে বলে। চুপ করো, চুপ করো। অরুন্ধতী স্বামীর মুখে হাত চাপা দেন। পাশের বাড়ি থেকে শুনবে সবাই, শান্ত হও। মুখটা টকটকে লাল সুপ্রতীকের। চোখে জল, নাকে সর্দি চলে এসেছে। কান্না আর গর্জন মিশে গেছে গলায়। শুনুক না, সবাই শুনুক। জানলাগুলো খুলে দাও, জানুক সবাই এ বাড়ির মেয়ে ঝোপের আড়ালে বসে। রুচিরা স্থির হয়ে দাঁড়িয়ে, যেন ভাবলেশীন। অরুন্ধতী দাঁতে দাঁত চেপে তাকে বললেন, তুই ঘরে যা। এই প্রথম কথা বলল রুচিরা। খুব ঠান্ডা গলায় বলে, এখন তো ঘরে যাব না মা, যা বলার আছে তোমাদের শুনি, তারপরে আমিও তো বলবো আমার কথা। মুখ বিকৃত করে চেরা গলায় চিৎকার করে ওঠেন সুপ্রতীক। তোর আবার কি কথা? কি কথা? এখনো কথা বলার মুখ রাখিস তুই, বেশ্যা কোথাকার! মেয়ের ঠোঁটের কোণে অল্প একটু হাসির রং ফুটে উঠেই মিলিয়ে গেল। শান্ত মুখেই বলল সে, এই কথাটা যে শুনতে হবে জানাই ছিল, বলেই দিলে শেষ অবধি। ভালো, কিন্তু বাবা ধরো যদি জিজ্ঞেস করি, মাকেও তুমি বলতে পারবে ওই শব্দটা, বেশ্যা? এত দূর আসপদ্দা, জিভ ছিঁড়ে! কেন বাবা, তোমার তো সহজ সমীকরণ। যাকে ভালোবাসি তাকে আদর করেছি, তার আদর নিয়েছি। একাধিক লোকের সংসর্গ করিনি। একটি পুরুষকেই ভালোবেসে তার সম্মতিক্রমে ঘনিষ্ঠ হয়েছি। এটা বেশ্যাবৃত্তি হলে আমার মাও তো তাই করেছে এক সময়, তোমার মাও। ফের জুতো মারব, শয়তান! তারা ঝোপে বসে কাপড় খুলেছিল। আত্মবিস্মৃত হয়ে ফের লাফিয়ে এগিয়ে আসতে চাইছেন সুপ্রতীক। অরুন্ধতী সামলাতে পারছেন না। রুচিরা কিন্তু একটুও গলা চড়ায় না। সেই একই রকম অনুত্তেজিত কিন্তু দৃঢ় গলায় বলে,
ঝোপের আড়ালে অবশ্যই নয়, ঘরের দরজা এঁটে। কিন্তু মূল ব্যাপারটাতে তো তফাৎ নেই। দুটো মানুষ ভালোবেসে পরস্পরকে আদর করছে। এটা বেশ্যাবৃত্তি হলে ওটাও তাই। বিয়ের পরে সেটা রাস্কেল। মানে তোমার জাজমেন্টের ইয়ার্ডস্টিক জাস্ট একটা সিঁদুরের টিপ বা কালির আঁচড়, সেটাই ঠিক করবে সব ভালোবাসা, আদর, আনন্দ জায়েজ হবে না বেশ্যাবৃত্তি? এটা এই 21 শতকের লজিক? সুপ্রতীক থতমত খেয়ে যান কিছুটা। মেয়ের তীব্র প্রশ্নের ধাক্কায় কিছুটা টলে গেছে তার আক্রমণ। একটু তোতলাতে হয়। তোকে এত যত্নে মানুষ করা, এত ভালো ভালো শিক্ষা দেওয়া, এই রুচি হলো তোর? যত্ন করেছ 100 বার, ভালো ভালো বই পড়িয়েছ, ফিল্ম নাটক দেখিয়েছ, নাচ গান আবৃত্তি শিখিয়েছ, ভালো ভালো জায়গায় সঙ্গে করে নিয়ে গেছো, নিয়ে এসেছ, মহৎ আদর্শে মুড়ে রেখেছ চারপাশ, তোমাদের সো কল্ড রিফাইন্ড কালচার দিয়ে প্রোটেক্ট করে বড় করেছ, যেমন আদুরে বিলিতি গাছ টবে পোষে লোকে। কিন্তু বাবা, রুচিরা একটু দম নেয়, তারপর আরও বিষণ্ণ হয়ে আসে তার গলা। আমার 23 বছর বয়স, আমার যে এমন কিছু চাহিদা থাকতে পারে যা শুধু সেতার, শুধু জুঁই, রজনীগন্ধা আর রবীন্দ্র নজরুলে মেটে না, আমার যে জৈবিক কারণেই শরীরের খিদে তেষ্টা থাকা স্বাভাবিক, সেটা তোমরা দুজনে ফিল করেছ কখনো? এবারে অরুন্ধতী মুখ খোলেন। ছি ছি, এইসব নোংরা কথা বাপ মায়ের সামনে বলার কথা ভাবতেই পারতাম না আমরা। নোংরা কেন হবে মা? এটা একটা সুন্দর স্বাভাবিক ব্যাপার। দুজন মানুষ ভালোবেসে পরস্পরকে আদর করছে, শরীরে শরীরে কথা হচ্ছে। এটা নোংরা ভাবতে শেখানো হয় কেন ছোটবেলা থেকে? যদি নোংরাই হবে, তবে যারা শেখান তারা নিজেরাই করেন কেন এমন নোংরা কাজ, যার ফলে আমাদের পৃথিবীতে আসতে হয়? বাক্য স্ফূর্তি হয় না অরুন্ধতীর। বিশ্বাস করা যাচ্ছে না যে এ মেয়েই তাদের এতদিনের চেনা নরম নতমুখী কন্যা। সুপ্রতীক কিন্তু ফুঁসে উঠেছেন আবার। কঠিন স্বরে বলছেন, বড় তার্কিক হয়েছিস দেখছি রে। তা অতই যদি তোর স্বাভাবিক সুন্দর কাজে প্রবৃত্তি, চোরের মতো ঝোপের আড়াল খুঁজতে হয় কেন? হ্যাঁ, কি করব বলো বাবা? বড় হয়ে ওঠা মেয়েকে তো সেই প্রাইভেসি তোমরা দাওনি। সোমনাথকে আমি ভালোবাসি, আমার শরীর তার আদর চায়, কিন্তু তাকে দেখে তোমরা নাক সেটকাও। আমি তো দেখেছি সোমনাথ বা অন্য যে কোনো ছেলে বন্ধু আমার ঘরে এলে মা কীরকম কনস্ট্যান্ট ভিজিল্যান্স চালায়, পর্দার ওধারে অনর্থক ঘোরাঘুরি করে। মা, তুমি কি ভাবো ওই হঠাৎ করে পর্দা সরিয়ে ধূপদানি খুঁজতে আসা, কিংবা আচমকা চা খাবে বলে মুখ বাড়ানো, এসবের মানে আমি বুঝিনি? সব সময় তোমরা আমাকে একটা অদৃশ্য সেন্সরশিপের নিচে রাখতে চেয়েছিলে। আমিও যে একটা জ্যান্ত সত্তা, আমারও যে ব্যক্তিগত ডিজায়ার্স থাকতে পারে শরীর মনের, সেটা সম্পূর্ণ অগ্রাহ্য করেছিলে তোমরা। তোমরা চেয়েছিলে একটা কনফর্মিস্ট পুতুল, তোমাদের ফিলোসফির ছাঁচে ঢালা। আজ তুমি যে জানতে চাইছো ঝোপের আড়াল কেন খুঁজতে হলো আমাকে, বাবা, আমি যদি সোমনাথকে নিয়ে ঘরের দরজা এঁটে দিতাম। একটা শ্বাস ফেলল রুচিরা। এই চটি সেদিনও তুমি ছুঁড়ে মারতে বাবা। সুপ্রতীক অরুন্ধতী দুজনেই পরস্পরের মুখের দিকে তাকান, উত্তর হাতড়ান। রুচিরাও কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপরে খুব ক্লান্ত কিন্তু অকম্পিত গলায় বলে, আমি তোমাদের সম্ভাব্য আর্গুমেন্টগুলোও জানি। বলবে এত অসংযমী কেন আমরা, কিসের তারা এত? পড়া শেষ করে চাকরি বাকরি জুটিয়ে সেটেল করে বিয়ে থা করে তারপর এই তো। আচ্ছা, জীবনটা তো আমাদের, তাই না? উই থিঙ্ক দিস ইজ দ্য প্রাইম টাইম ফর ফুলফিলিং আওয়ার ডিজায়ার্স। আমরা এই সুন্দর বয়সে রয়েছি, পৃথিবীকে এখন এত সুন্দর লাগে, পরস্পরকে প্রাণ ভরে আদর করতে চাই, আনন্দ পেতে চাই। একে পাপ বলে মনে করি না। এই সেরা সময়টা শুধু ওয়েট করে, শুধু সাপ্রেস করে কাটিয়ে দেব কেন? শুধু সমাজ আমাদের সেই অ্যাটমসফিয়ারটা দিতে রাজি নয় বলেই অবদমন করতে হবে? বুড়ো হয়ে যাব আমাদের ইচ্ছের দোরগোড়ায় পৌঁছতে, মনটা মরে যাবে না ততদিনে? সরি বাবা, আমরা এই ভণ্ডামিতে রাজি নই। ধপ করে সোফায় বসে পড়েন সুপ্রতীক, দু হাতে মুখ ঢেকে ফেলেন, রুদ্ধ গলায় বলেন, বেরিয়ে যা, দূর হ বাড়ি থেকে, যা, কোথায় গিয়ে তোর ইচ্ছে মেটাবি সেইখানে গিয়ে ওঠ। মেয়ের মুখের রেখায় কোনো ঢেউ ওঠে না, একটুও মাথা দোলায় না সে, কণ্ঠস্বরের কম্পাঙ্ক বদলায় না একটুও। বলে,
থানায় অতক্ষণ বসে থেকে আমি অনেক ভেবেছি বাবা, বুঝতেই পারছিলাম এরপরে তোমাদের এই সূক্ষ্ম মার্জিত সংস্কৃতির নন্দনকাননে আমার জায়গা হওয়া মুশকিল। আমি কাল ভোরেই এই বাড়ি ছেড়ে চলে যাব। লেডিজ হোস্টেল জানা আছে, শুধু একটা কিছু পার্ট টাইম জব খুঁজে নিতে হবে। আর দাঁড়ায় না মেয়ে, বাবা মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে ধীর পায়ে নিজের ঘরে ঢুকে যায়। মধ্যরাত্রির চাঁদ যখন আস্তে আস্তে এক ফালি মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে, জানলার গ্রিল থেকে মুখ ঘুরিয়ে ঘরের মধ্যে দৃষ্টি ফেরালেন অরুন্ধতী। ঘুম আসার কথাও নয়, তবু সুপ্রতীক সাদা সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে রয়েছেন। ঘর অন্ধকার, বাইরের জ্যোৎস্নার আভাটুকু এসে সামান্য আলোর ড্রেস তৈরি করেছে। জানলার পাশে অরুন্ধতী নিশ্চল হয়ে বসে রয়েছেন ঠায়। দুজনেই চুপ। প্রহরেরা চলে যাচ্ছে নিজস্ব গতিতে। ঘড়ির টিকটিক শব্দ বড় হয়ে বাজছে চার দেওয়ালের মধ্যে। শোনো, একটু যেন চমকে উঠলেন সুপ্রতীক। তারপরে স্ত্রীর দিকে তাকালেন। জানলার গ্রিলের সামনে কালো সিলুয়েটের মাথাটা ফেরানো তার দিকেই। কি? খুব ধীরে অন্যমনস্ক ভঙ্গিতে কথা বলছেন অরুন্ধতী, যেন বহু দূর থেকে ভেসে আসছে তার কণ্ঠ। আমাদের বিয়ের পরের সেই দিনগুলোর কথা মনে পড়ে তোমার? কোন দিন? সেই যখন আমরা দুজন দুজনকে সবসময় কাছে পেতে চাইতাম, আর আমাদের ওঠা বসা, গল্প করা, বেড়াতে যাওয়ার উপরে কীরকম রিমোট কন্ট্রোল চালাতেন তোমার মা বাবা। ঘরে বসে দুজনে একসঙ্গে চা খাবো, তাতেও তোমার মা মুখ ভার করতেন। সিনেমা যাব দুজনে মিলে, এই প্রস্তাবে কী পরিমাণ বিরক্তি আর রাগ দেখাতেন তোমার বাবা। সুপ্রতীক একটু সময় নেয়, তারপর যেন একটু শ্লেষ্মা জড়ানো গলায় বলে, তার সঙ্গে আজকের কি আছে? মাঝপথে বলে ওঠেন অরুন্ধতী। অনেকক্ষণ ধরে ভাবছি কথাটা, বিচার করে দেখেছি। মেয়ে তো আজ ঝাঁকিয়ে দিল ভিত পর্যন্ত। তাই ভাবছি, আমরা বিয়ের আগে ঘনিষ্ঠ হবার সুযোগ পাইনি। বিয়ের পরের ওই দিনরাত্রিগুলোই তো ছিল আমাদের সবচেয়ে মধুর সময়। রোমান্স বলো, প্রেম বলো, সবটুকু জেগে ওঠার পিরিয়ড, প্রাইম টাইম। পৃথিবীকে সুন্দর লাগে যখন। তাই তো বলল মেয়ে, না? সুপ্রতীক আস্তে আস্তে উঠে বসেন বিছানায়, কাশেন দু একবার, উত্তর দেন না, তাকিয়ে থাকেন শুধু। অরুন্ধতীর কথাগুলো কেমন হাহাকারের মতো শোনাচ্ছে। আমরাও তো প্রেমিক প্রেমিকাই ছিলাম গো ওই সুন্দর সময়টাতে। মনে হতো না বলো, পরস্পরকে শুষে নিই, শরীরে শরীরে আঠার মতো সেটে থাকি। কিন্তু আমাদের গুরুজনেরা পদে পদে আমাদের ইচ্ছের পথে কাঁটা বিছিয়েছেন। মনে পড়ে না তোমার? ভুলে গেছো সেই সব ছটপটানির দিন? মাথাটা নিচু করেন সুপ্রতীক। না, ভোলেননি, ভোলা যায় না। এখনও মনে পড়ে। ছুটির দুপুরে শোয়ার ঘরের দরজা বন্ধ করলে ঘোর অসন্তুষ্ট হতেন তার মা। দুপুরে স্বামীকে নিয়ে দৌড় দেওয়া নাকি নতুন বউয়ের পক্ষে চরম বেহায়াপানা। তাতে ইন্ধন দিতেন কাকিমা জেঠিমারা। তাদের বয়সকালে নাকি দিনমানে দেখাই হতো না কর্তাদের সঙ্গে। এই কাঁটা বিছানো পারিপার্শ্বিকের মধ্যে সুপ্রতীক অরুন্ধতী কাটিয়েছেন মহার্ঘ দ্বীপ্রহরগুলি। ইচ্ছে করত সারা দুপুর পরস্পরের ওম গায়ে মাখব, কিন্তু লজ্জায় গ্লানিতে মাঝখানে পাশবালিশ রেখে শুয়ে থাকতে হতো চুপচাপ। দরজার পর্দা উড়ত। ভোরের আলোয় নবরা স্ত্রীকে একটু বেশিক্ষণ দেখতে ইচ্ছে করত। প্রাণ ছটফটাতো আর একটু ঘনিষ্ঠতার জন্য। কিন্তু পূব দিক লাল হওয়ার সঙ্গে সঙ্গেই দরজায় পড়ত অবারিত ধাক্কা, তৎসহ গজগজানি। সুপ্রতীকের মায়ের কঠোর অনুশাসন ছিল, নতুন বউ বেলা অবধি বিছানায় থাকবে না। পুরুষ মানুষ একটু বেলা অবধি গড়াক, কিন্তু আলো ফুটে গেলে বউয়ের শুয়ে থাকা, সে নাকি ঘোর অকল্যাণ। আজ অনেক দিন পরে সব মনে পড়তে লাগলো সুপ্রতীকের। প্রত্যেক পদে গুরুজনদের খবরদারি আর সহবত শিক্ষা তাদের সদ্য বিবাহিত দিনরাত্রিগুলিকে কেমন ডানা ছাটা করে রেখেছিল। ঠক্কর খেতে খেতে অভ্যস্ত হতে হতে একসময় তারা একরকম মেনেই নিয়েছিলেন যে এমনটাই স্বাভাবিক। পাখি যেমন দাঁড়ের শিকলিকে অস্তিত্বের অঙ্গ বলেই জেনে যায় একসময়, মেনে নিতে শুরু করলেই শেষমেশ একসময় সব তেতো স্বাদ ভুলে যায় লোকে। তারাও ভুলে গিয়েছিলেন।
আজ সব স্মৃতি রক্তাক্ত প্রেতের মতো উঠে আসছে মাটি ফুঁড়ে। বিছানা থেকে নেমে জানলার ধারে এসে দাঁড়ালেন সুপ্রতীক। চাঁদটা মন্থর আভিজাত্যে একটু একটু করে বেরিয়ে আসছে মেঘের কবল থেকে। সেদিকে তাকিয়ে তার মনে পড়ল, এমনই এক জ্যোৎস্না ধোয়া রাতে তারা দুজনে ছাদে বসেছিলেন। অরুন্ধতী একটা গান গাইতে শুরু করেছিল, আর সুপ্রতীকের বাবা নিচের উঠোন থেকে হাঁক দিয়েছিলেন, খোকা, বৌমাকে বলো এটা বাইজি বাড়ি নয়। সুপ্রতীক অরুন্ধতীর কাঁধে হাত রাখলেন। অরুন্ধতী তার হাতটা নিজের মুঠোয় নিয়ে গভীর কিন্তু বিষণ্ণ স্বরে বললেন, তাঁদেরও দোষ দিই না পুরোপুরি। তারা চেয়েছিলেন আমরা যেন তাদের চেনা ছাঁচটাতেই নিজেদের ঢেলে দিই, আমাদের নিজস্ব ডিজায়ারগুলোকে বলি দিয়ে তাদের অর্জন করে আনা ভালো মন্দের বোধটাতেই বিনা প্রশ্নে কনফার্ম করি। তাই তারা অসংকোচে সেন্সরশিপ চাপিয়ে দিতে পেরেছিলেন। সুপ্রতীক অন্যমনস্কভাবে জবাব দিলেন, হয়তো। অরুন্ধতীর স্বর একটু তীব্র হয়। হয়তো কেন, নিশ্চয়ই। তাদের অভিভাবকদের কাছেও এই কাঁচির ঘা তারা পেয়ে এসেছেন নিজেদের যৌবনকালে। এটা ওল্ড এজ ট্র্যাডিশন আমাদের। নিজেরা যা পাইনি এদেরও পেতে দেবো না। আমাদের চশমাই ঠেসে গুঁজে ফিট করাবো এদের চোখে। আসলে আমরা হিংসুটে জানো, আমাদের সাবকনসাসে জ্বলন হয় কোথাও একটা। তাই আমরা সকলে সহবত শেখানোর নামে স্যাডিস্ট হয়ে উঠি। আমরা সবাই, তোমার অভিভাবকরা, তুমি, আমি, ওই পুলিশ, সবাই। অরুন্ধতী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন। সুপ্রতীক কয়েকটা ঢোক গেলেন পরপর। জিভটা ভারী লাগছে খুব। কথা বলতে চাইছেন, পারছেন না। মনে হচ্ছে একটু কাঁদতে পারলে ভালো হতো তারও, কিন্তু পারা যাচ্ছে না। বোবা জ্যোৎস্নার ধারা শুধু ঝরে পড়তে থাকে চরাচর জুড়ে, উদার, অকৃপণ, আনসেন্সার্ড। শেষ হলো সৌরভ মুখোপাধ্যায়ের লেখা গল্প সেন্সার। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।